উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে। গত রাত ১২টা ১৫ দিকে শিশুটি মারা যায়। নিহত শিশু নাফি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। তার শরীরে প্রায় ১১% পুড়ে গিয়েছিল। তাছাড়া চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে নাফির বড় বোন নাজিয়া তাবাসসুম নিঝুমও মারা যায়। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। এদিকে আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার চোং সি জ্যাক। রাতে আসবেন আরও ৩ জন। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনায় আরও এক শিশু মারা গেছে, তো এখনও যাদের চিকিৎসা চলছে তাদের কি পরিস্থিতি এবং চিকিৎসকরা কি বলছেন? আমাতুল, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বার্ন ইউনিটে এখানে ৪৩ জন পোড়া রোগী ভর্তি রয়েছে। বিমান যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার আজকে সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং ২ জন নার্স এসেছেন। বার্ন ইউনিটে রয়েছেন তারা। সকাল থেকেই তারা দফায় দফায় বৈঠক করছেন এবং এই বৈঠকে যোগ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা। এখানে বার্ন ইনস্টিটিউটে যেসব চিকিৎসক এবং নার্স রয়েছেন সিনিয়রদের সঙ্গে তারা দফায় দফায় বৈঠক করছেন। এ পর্যন্ত ২টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর ৩টা নাগাদ আমাদেরকে আসলে ভেতরে রোগীদের কী অবস্থা সে বিষয়টি সংবাদ সম্মেলন করে জানানোর কথা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সেটি আমাদেরকে নিশ্চিত করেছে যে ৩টার পর তারা জানাতে পারবেন যে আসলে ভেতরে রোগীদের কী অবস্থা। এর মধ্যে কিন্তু ভিতরে যে ২টি বৈঠক হয়েছে সেই ২টি বৈঠকে অর্থাৎ যারা বেডের মধ্যে শুয়ে কাতরাচ্ছেন যন্ত্রণায় তাদেরকে সুস্থ করে তোলার জন্য তারা দফায় দফায় বৈঠক করে কোন পদ্ধতিতে চিকিৎসা করলে তাদেরকে দ্রুত সুস্থ করে তোলা যাবে সে বিষয়টি তারা পর্যালোচনা করছেন এবং এই বিষয়গুলো নিয়েই হয়তো কথা বলবেন। ৩টায় যে সংবাদ সম্মেলন হবে সেই সংবাদ সম্মেলন হলে আমরা হয়তো আবার আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো যে বার্ন ইউনিটে যেসব যে রোগীগুলো ভর্তি রয়েছে তাদের কি অবস্থা। এর মধ্যে কিন্তু ২ জনের গতকাল রাতেই অবস্থার উন্নতি হয়, তাদেরকে বেডে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ১২ জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ৩টায় যে সংবাদ সম্মেলন হবে সেই সংবাদ সম্মেলনে হয়তো আশঙ্কাজনক যে ১২ জনের কথা বলা হয়েছে সে ১২ জনের অবস্থা আসলে কতটুকু উন্নতি বা অবনতি হলো সে বিষয়টি হয়তো জানা যাবে। আর সবচেয়ে সুখকর বিষয় হলো সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন তিনি আসলে কি পরামর্শ দেন চিকিৎসার ক্ষেত্রে সে বিষয়টি একটি রোগী এবং তাদের স্বজনদের জন্য একটি সুখকর বিষয়। কেননা সিঙ্গাপুর থেকে যিনি এসেছেন তিনি নিশ্চয়ই এ বিষয়ে অনেক দক্ষ এবং এ বিষয়ে খুব ভালো পরামর্শ দেবেন বলে আমরা আশা করছি। এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক আজ তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতিও। তবে প্রতিষ্ঠানটির সামনে গেটের বাইরের রাস্তা জুড়ে উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীদের ভিড় দেখা গেছে। গেটের ভেতরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন। এরই মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এখনও স্বাভাবিক হতে পারেনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। পুরো এলাকায় বইছে শোকের আবহ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের আজকের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু একটি সংবাদে আমরা যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে হতাহতের সংখ্যা আসলে কত গিয়ে দাঁড়িয়েছে। তবে এখন যে বিষয়টা আসলে মানে বলতে হয়, যেসব আসলে মানে শিক্ষার্থীদের আত্মীয় স্বজনরা রয়েছেন তারা কিন্তু আসলে আজকে ৩য় দিনের মতো এখানে এসে আসলে দেখতে আসছেন তারা, এবং এই প্রতিষ্ঠানটার অভ্যন্তরে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন এবং উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু একদম বেশ মানে লক্ষণীয়। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আমরা অনেকের সাথে
কথা বলেছি, যারা আসলে ভুক্তভোগী পরিবার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা স্পষ্ট একটা বার্তা দিয়ে গেছেন যে যেহেতু একদম নিকটেই আপনার প্লেন ওঠানামা করে এবং উড্ডয়ন যেহেতু এখান থেকে হয়, সেহেতু এই ধরনের কাছাকাছি এমন ধরনের একটি প্রতিষ্ঠান কিভাবে অনুমোদন পেল সেই বিষয়টি যেমন খতিয়ে দেখা দরকার। পাশাপাশি আরেকটি বিষয়ে তারা জানিয়ে মানে একদম স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন এবং কলেজের যে পরিচালক যে বৃন্দ রয়েছেন তাদের বেশ কয়েকজনের সাথে আমার মানে কথা হয়েছে এবং গণমাধ্যম মানে কর্মীদের সাথেও তারা কথা বলেছেন। তারা জানিয়ে দিয়ে গেছেন যে ইতিমধ্যেই যারা নিখোঁজ যদি কোনো সন্তান থেকে থাকে বা কারো কোনো সন্তান যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটি মানে এই ভবনের মধ্যে যে প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানের অভ্যন্তরে 5 নম্বর বিল্ডিংয়ে একটি তথ্যসেবা কেন্দ্র খোলা হয়েছে। যে তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে যদি কেউ নিখোঁজ মানে থেকে থাকে বা কারো সন্তানকে যদি কেউ না পেয়ে থাকে বা এরকম কোনো অভিযোগ আসে তাহলে সেক্ষেত্রে সেখানে যোগাযোগ করার জন্য আসলে বলা হয়েছে। আর পাশাপাশি যারা আসলে গুজব ছড়াচ্ছে যে হতাহতের সংখ্যাটা আসলে অনেক বেশি, সেই গুজব থেকে সরে আসার জন্য কিন্তু পরামর্শ দিয়েছেন যারা মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজে যারা মানে কর্তৃপক্ষ রয়েছেন তারা। তবে একটি বিষয়ে আপনাকে বলে রাখি, এই ধরনের মর্মান্তিক ঘটনার পরপরই কিন্তু আসলে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে, যদিও শুক্র শনিবার সরকারি ছুটি এবং রোববার অভিভাবকদের সাথে তারা বৈঠকে বসবেন। কারণ যারা আসলে নিহত হয়েছেন তাদের সেই অভিভাবকদের সঙ্গে বসে তারা কথা বলবেন এবং কথা বলে আসলে এই প্রতিষ্ঠানটি আসলে এই প্রতিষ্ঠানের কার্যক্রম আসলে চলবে কিনা বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, যে কনসার্ন প্রতিষ্ঠানগুলো আছে এদের এবং অন্যান্য যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো চলমান থাকবে কিনা সেই বিষয়ে আসলে সর্বাত্মক একটা সিদ্ধান্ত হবে এবং সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করে জানিয়ে দিয়ে গেছেন। তবে উৎসুক জনতার একটাই দাবি, এই ধরনের ঘটনার যেন আরও কোনো পুনরাবৃত্তি না ঘটে এবং যার ফলে কিন্তু প্রতিষ্ঠান একদম ফটকের সামনেই কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষের এখানে ভিড় এবং সব মানুষের একটাই কথা যে কারণেই হোক না কেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা সুষ্ঠু একটা বিচার তারা চায় এবং তারা চায় যে যাদের প্রাণ গেছে আর যেন কোনো ফুল গাছ থেকে ঝরে না পড়ে, আর যেন কোনো পিতামাতার কোল যেন খালি না হয়, আর যেন কোনো পিতামাতাকে সন্তানহারা হতে না হয়, সেই বিষয়টির দিকে রেখে তাদেরকে মানে যেন প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। আর একটি বিষয় হচ্ছে যে আইডি কার্ডের মধ্যে তাদের পিতামাতার নাম এবং মোবাইল নাম্বার সংযুক্ত করার দাবিটা ছিল বেশ। অর্থাৎ সব কিছু মিলে আসলে এখনকার পরিস্থিতি এই অবস্থায় রয়েছে। উৎসুক মানুষের ভিড় ক্রমেই বাড়ছে এবং ভেতরে যেহেতু সিআইডি মানে কাজ করছে এবং তদন্ত কমিটিও কাজ করছে এবং সরকারের পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা আসলে মানে পরিপালনের ক্ষেত্রে তারা সর্বাত্মক চেষ্টা করছে। তো আমাতুল, এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নিহতদের পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সান্ত্বনা দেন নায়েবে আমির। তারপর আত্মার মাগফিরাত কামনায় দোয়া পড়েন তারা। নায়েবে আমির বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য 50 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখনও যেসব শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছে তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি জোর আবেদন জানান নায়েবে আমির। নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমাদের দায়িত্ব। তারই একটা কর্মসূচি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বার্ন ইউনিটে গিয়েছিলেন, আরও বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তাদের দেখতে, এবং তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তাদের চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা জামাতের পক্ষ থেকে তিনি বরাদ্দ করেছেন এবং এই পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে কারা কি অবস্থায় আছে, কার কোন ধরনের চিকিৎসা দরকার সে ব্যাপারে তথ্যটা নিয়েই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। 21শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিট আবেদনে 24 ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের পাশাপাশি রাজুক কর্তৃক বিমানবন্দর সহ আশেপাশের এলাকাগুলোতে 4 তলার বেশি অনুমোদন না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চে আগামী রবিবার এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। এই সমস্ত এলাকায় 4 তলার বেশি কোনো বিল্ডিং তৈরির
অনুমতি রাজুক দেয় না, কিন্তু সেই আইন ভায়োলেশন করে রাজুক 10 তলা থেকে 20 তলা পর্যন্ত সেখানে ভবন নির্মাণ করেছে, যার জন্য প্রতিনিয়ত সেই দুর্ঘটনা দেখা যাচ্ছে। উক্ত ঘটনায় যাদের হতাহত হয়েছে তাদেরকে আমি 10 লক্ষ টাকা করে প্রতিজনকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আবেদন করেছি, এবং রাজুক যাতে ওই এলাকায় 4 তলার বেশি কোনো ভবন নির্মাণের অনুমোদন না দেয় তারও একটি প্রেয়ার করেছি। আগামী রোববার শুনানি হবে ইনশাআল্লাহ। মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না, তবে সরকার চাইলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করে পরীক্ষা স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। এ কারণেই পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছে। এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলেছিলেন যে সেটা ছাত্রদেরকে বলেছিলেন যে অত্যন্ত আমরা মনে করি যৌক্তিক দাবি দাওয়া সেগুলো ছিল। দু একটার ব্যাপারে কিছুটা সংবেদনশীলতা ছিল, সেগুলো আমরা তাদের সঙ্গে সেটা বলি, সেই হিসেবে একটুখানি পরিবর্তন করা হলো এবং সেই বেসিসে আমরা তাদের সঙ্গে আলাপ হলো। আমরা তখনই আমাদেরকে চলে যেতে আমরা ভেবেছিলাম এটা শেষ হবে। কোনো কারণে দেখা গেল উত্তেজনা আরো প্রলম্বিত হলো, বাইরের থেকেও লোকজন এটা আসলেন এবং আমরা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমেই জেনেছি এখানে কি ধরনের ঘটনা ঘটেছে, ইনফিলট্রেশন কিভাবে হয়েছিল অ্যান্ড অল দ্যাট। আমরা কখনোই চাইনি এখানে বল প্রয়োগের মাধ্যমে আমাদেরকে, এটা কিন্তু রাস্তাটা খুব একটা বেশি না, ওই স্কুল থেকে যে মেইন পয়েন্ট যেখানে বড় রাস্তায় যাওয়া খুবই কোয়ার্টার মাইলও হবে না, তার থেকেও কম, কিন্তু সেখানে কোনো রকমের যেন বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে 1 দিন 2 দিন থাকবো সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই হিসাবে আমরা অপেক্ষা করেছি। পরবর্তীকালে আমরা সেখান থেকে চলে এসেছি। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হলে সমস্যা ও সংকট কমে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির উপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জুলাই আগস্টে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থানের শঙ্কা দেখা গেছে, সেজন্যই গতরাতে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। আর বৈঠকে সরকারকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ, কালো টাকার খেলা, চাঁদাবাজি বন্ধ সহ একটি ভালো সংসদ হবে। এজন্য দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে আইন তৈরি করতে হবে। রংপুরে ঢাকার সমাবেশে মৃত্যুবরণ করা জামায়াত কর্মী শাহ আলমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশ চলবে বলেও জানান জামায়াত আমির। কিন্তু কেউ যদি আমাদের উপর কিছু চাপাচাপি করে আমরা কিছুই মানব না ভাই। আমরা এই না মানার কারণেই অনেক মূল্য দিয়েছি, আরও যত মূল্য দিতে হয় তা দিব, কিন্তু জাতির ইজ্জত কারো কাছে বন্ধক দিব না। এটা একদম পরিষ্কার যে প্রেয়ার পদ্ধতি সম্পর্কে আপনাদের মূল্যায়ন কী। আমরা বলবো যে এটা ফেসিবাদ বন্ধ হওয়ার রাস্তা, কালো টাকার খেলা বন্ধ হওয়ার রাস্তা, মাসুল মাস্তানতন্ত্র বন্ধ হওয়ার রাস্তা এবং সংসদে একটা কোয়ালিটি সংসদ হওয়ার জন্যই আমরা এটা লড়াই করছি। আমরা কোনো দলীয় স্বার্থ এখানে দেখছি না।
সংস্কার, দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে অন্য কিছু চিন্তা না করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে চাঁদপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির আগে সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের কথা শোনেন, সঠিক বিচারের আশ্বাস প্রদান করেন। গতানুগতিক ও দেখানোর জন্য যেন তদন্ত না হয় সেই আহ্বান জানান সার্জিস আলম। আজ চাঁদপুরের পর কুমিল্লায় পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছু চিন্তা করি তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেইমানি। আমরা যেন এই বাংলাদেশে কেউ এই বেইমানিটা না করি। আমরা সবাই একসাথে বিচার, সংস্কার এবং জুলাই সনদের জন্য লড়ে যাব এবং অবশ্যই আমরা এটা আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজ চাঁদপুর ও কুমিল্লায় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। বেলা 12:30টার দিকে চাঁদপুর বাস স্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা করা হয়। এরপর হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন করেন তারা। পদযাত্রায় উপস্থিত আছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় কালো ব্যাজ ধারণ করেছেন এনসিপির নেতৃবৃন্দ। এরপর কুমিল্লায় পৌঁছে শহীদ মাসুমের কবর জিয়ারতের পর নগরীর টমসম ব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি টাউন হলে গিয়ে শেষ হবে। সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সময়ের স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্য গড়তে সিদ্ধান্তে আসতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে 10 মিনিটের জন্য বৈঠক প্রতীকী বয়কট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। নাগরিক হিসেবে এবং রাজনৈতিক দল হিসেবে তাদের এই অধিকারের চর্চাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে তাদের বক্তব্যগুলো যেহেতু জাতির সামনে উপস্থাপিত হয়েছে, আশা করি সরকার এগুলো বিবেচনা করবেন তাদের অবস্থান। সঙ্গত কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে এর অতিরিক্ত যেটুকু আমরা বলতে পারি সেটা হচ্ছে আমরা তাদের এই বক্তব্যকে। মানিকগঞ্জের হরিরামপুরে উজানের ঢল আর ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে পদ্মা নদী। পানি বৃদ্ধির সাথে সাথে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে করে দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চল সহ পদ্মাপাড়ের মানুষ। ভাঙন রোধে প্রশাসনের কাছে আবেদন করেও মেলেনি সুফল। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আফজাল হোসেন। বর্ষার শুরুতেই ভয়ঙ্কর রূপে চোখ রাঙাচ্ছে পদ্মা নদী। ইতিমধ্যে হরিরামপুরের ঘরবাড়ি ও জমিজমা সহ 5000 একর জমি গিলে খেয়েছে সর্বনাশা পদ্মা। তবে সম্প্রতি তীব্র ভাঙন দেখা দিয়েছে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মালুচি এলাকায়। পদ্মার ভয়ঙ্কর থাবায় ঘরবাড়ি জমিজমা হারিয়ে অনেকে এখন নিঃস্ব। পদ্মাপাড়ের মানুষের তীব্র ভাঙনে নির্ঘুম রাত কাটাচ্ছেন পদ্মাপাড়ের খেটে খাওয়া মানুষেরা। আবার বাপদাদার রেখে যাওয়া শেষ সম্বল রক্ষায় আতঙ্কিত পদ্মাপাড়ের অনেকেই। জমিতে ধান, পাট, মরিচ বুনছিলাম, সেগুলো নদীতে ভাঙ্গে নিয়ে গেছে। এখন আমাদের বসত বাড়ি যেখানে বসবাস করি সেখানে ঝুঁকিপূর্ণতে আমরা এনে বসবাস রয়েছি। জায়গা ভাঙছে, কত আছে তাকে জায়গা বসাও নাই, সিস্টেম নাই, পরে যদি থাকবেন না পারি তাহলে তো গাঙ্গে ভেরি মরা না। হুমকিতে রয়েছে বসত ভিটা, ফসলি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাই তো মাথা গোজার ঠাইটুকু রক্ষায় সরকারের সাহায্য কামনা করছে ক্ষতিগ্রস্ত পদ্মাপাড়ের মানুষেরা। আমার বয়স যখন 18-20 শেষ, তখন থেকে পদ্মার ভাঙন আমরা দেখতেছি। ভাঙতে ভাঙতে আমাদের এই পর্যন্ত আইসা ইনউনি শেষ হয়ে গেছে। বাড়ি ঘর, আমাকে সয় সম্পদ যা কিছু আছিল সব নদীতে নিয়ে গেছে। এখন আমি মানুষের বাড়ি আশ্রয় আছি। আমার 18 ভাই জমি গাঙ্গি আছে, আর বাড়িটাও গাঙ্গি আছে। এখন আমার আছে মাত্র 8 ভাই বই আছে। জিও ব্যাগ ফেরানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রধান ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম, কিন্তু উনরা এটা কোনো তোয়াক্কা না করে, বিশেষ করে কোনো ব্যবস্থা না নিয়ে আমাদেরকে বলেছে যে ওখানে কোনো বাড়িঘর নাই, আমরা চেষ্টা করতেছি। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। মালুচি যে স্থানটি রয়েছে সেখানে ইতিমধ্যে কালীতলা জায়গায় আমাদের কিছু অংশে আপৎকালীন কাজ বাস্তবায়ন হয়েছে।
তাছাড়া যে ভাঙ্গন এলাকাটা রয়েছে সেটা আমরা ইতিমধ্যে জরিপ কার্য সম্পন্ন করেছি। ভাঙন কবলিত হরিরামপুরের কাঞ্চনপুর সহ জেলার বিভিন্ন জায়গায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি পদ্মা যমুনা পাড়ের খেটে খাওয়া মানুষের। আফজাল হোসেন, মাই টিভি। জাপানি 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের কাছে রাখতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাবা মায়ের করা আপিলের পরবর্তী শুনানি 12 আগস্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে বুধবারের শুনানি শেষে এই দিন ধার্য করেন। শুনানিতে জাপানি মা নাকানো ইরিকোর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আর বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম। এর আগে এই 2 শিশুকে বুধবারের মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। গত বছরের 13 ফেব্রুয়ারি জাপানি 2 শিশুর মধ্যে বড় মেয়ে জেসমিন মালিকা জাপানি মায়ের কাছে আর মেজো মেয়ে লাইলা লিনা বাংলাদেশি বাবার কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট।